হরে কৃষ্ণ। তো চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি আপনাদের দর্শন করাচ্ছিলাম গোবর্ধন পর্বত। এই গোবর্ধন পর্বতকে গিরিরাজও বলা হয়। এটি ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলায় একটি পবিত্র হিন্দু স্থান। এটি বৃন্দাবন থেকে প্রায় 21 কিলোমিটার দূরে। গোবর্ধন এবং রাধাকুণ্ডের 8 কিলোমিটার দূরে দীর্ঘ পাহাড়ে অবস্থিত। এটি ব্রজের পবিত্র কেন্দ্র। গোবর্ধন শিলা কৃষ্ণের প্রাকৃতিক রূপ হিসাবে চিহ্নিত করা হয়। এর কাহিনী যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্দ্রের কোপ থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কোড়ে আগুলে গোবর্ধন পাহাড়কে ধারণ করেছিলেন। গিরি গোবর্ধন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একটি স্বরূপ। কথিত আছে কেবল ব্রজবাসী রাই এই পর্বতে উঠতে পারেন, বাকিরা পারেন না। এই পর্বতে অনেকে পরিক্রমা করেন, মানে আমরা পরিক্রমা করতে পারি, কিন্তু এই পাহাড়ে ওঠার অধিকার আমাদের নেই, ব্রজবাসীদের রয়েছে। আমার ভাবতে অবাক লাগে যে এই পর্বতটি কোড়ে আগুলে ভগবান ধরেছিলেন। সত্যি ওনার লীলা বোঝা ভার। যখন আমরা গোবর্ধন পর্বতে যাচ্ছিলাম বা ফিরে আসছিলাম, তখন দেখলাম কোনো কোনো ভক্ত দণ্ডায়মান হয়ে প্রণাম করে পরিক্রমা করছেন। আবার এরকমও দেখেছি এক জায়গায় 108 বার করে, এক জায়গায় 108 বার করে পুরোটা যদি পরিক্রমা করা হয় তাহলে ওনার কত দিন লাগতে পারে। তো বাবা বলছিলেন গাড়িতে বসে বসে, আর আমি অবাক হচ্ছিলাম। অনেক বড় বড় বাড়ির মেয়ে ছেলেরা এটা করছেন। তো এটা দেখে সত্যি অবাক হয়। আর এখন তো অনেক বেশি হয়ে গেছে, অনেক ভক্ত বেড়েছে, অনেক মহিমা সবাই বুঝতে পেরেছে যে বৃন্দাবনের কি মহিমা বা কীর্তন কি মহিমা, সব কিছু কিন্তু বুঝতে পারে। আর এটা হচ্ছে সেই কুসুম সরোবর যার ছবি আমরা সবসময়ই দেখতে পাই। বৃন্দাবন মানেই কুসুম সরোবরের ছবি, এটা কিন্তু আমরা দেখতে পাই। তো সেই কুসুম সরোবর। আচ্ছা, তারপরে দেখুন আমরা এখানে চলে এসেছি, এটা হচ্ছে অযোধ্যা। আমরা বৃন্দাবন থেকে হরিদ্বার অযোধ্যা চলে এসেছি এখন। তো অযোধ্যাতে আমি দর্শন করাবো। অযোধ্যাতে এসে আমার একটা দারুণ অভিজ্ঞতা হলো, যেটা আপনাদেরকে আমি বলতে চাই। সেটা হচ্ছে যখন অযোধ্যার রাম মন্দির পরিক্রমা হয়েছিল, তখন অযোধ্যার রাম মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল, তখন আমি দেখেছিলাম মন্দিরটি পুরো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখন অযোধ্যাতে এসে যেটা দেখছি সেটা হচ্ছে একেবারেই না, মন্দির কমপ্লিট তো হয়ইনি, বরঞ্চ মানে পুরো মন্দিরটাই আমরা দেখতে পেলাম না। শুধু অযোধ্যায় রামজিউকে দর্শন করেছি এটুকু বলতে পারি, কিন্তু মন্দিরের কি দর্শন করলাম এটা আমি বলতে পারবো না, কারণ মন্দির কিছুই দর্শন করিনি বলতে গেলে। যাচ্ছি তো যাচ্ছি, আমাদের বাড়ির থেকে আপাতত মানিকতলা অবধি শুধু হেঁটেছি, হ্যাঁ শুধু হাঁটাই হয়েছে। আর ভেতরে গিয়ে দেখেছি পাথরের কাজ চলছে মেশিন দিয়ে, আর মন্দিরটা যেভাবে তৈরি করা হচ্ছে সেটা সত্যি অনেক টাইমের ব্যাপার, অনেক বছরের ব্যাপার। তো সেটা কিন্তু কাটিং করে সুন্দর করে মন্দিরটি তৈরি হচ্ছে। তবে ভবিষ্যতে মন্দিরটি যখন হবে সত্যিই খুব সুন্দর হয়ে উঠবে। তবে আমরা যেটা দর্শন করেছি সেটা মাত্র শুধু রামজিউকে দর্শন করেছি, সোনার যে দরজা সেগুলো দর্শন করেছি। আর ভেতরে যত প্রবেশ করছি তত সব কাজ হচ্ছে এটুকুই দেখলাম। মানে কমপ্লিট আমি কিছু বলতে পারবো না, কিছু কমপ্লিট দেখলাম না। তো এখানে মধু কাকু যাচ্ছে, বাবা যাচ্ছে, সামনে হাজবেন্ড যাচ্ছে, আমি যাচ্ছি, তো আমরা সকলেই যাচ্ছি। সব থেকে যে কাণ্ডটি হয়েছে সেটা হচ্ছে আমরা মন্দির দর্শন করতে গিয়েছি, তো পুরো ধরুন এখান থেকে মানিকতলা অবধি চলে গেছি, গিয়ে দাঁড়িয়ে রয়েছে, মন্দিরের গেট বন্ধ, জানি না দর্শন পাবো কিনা, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। তো তারপর দেখলাম মন্দির খুললো, আর তখন হচ্ছে আরতি। তো আমরা রামজিউর আরতি দর্শন করেছি। আর বহু ভক্ত, এখনও মন্দির কমপ্লিট হয়নি কিন্তু বহু ভক্ত, আর প্রচুর পরিমাণে প্রচুর চেকিং। আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা বেশিক্ষণ দেখতে পাবেন না। রামজিউর ভেতরের কোনো রকম কোনো ক্লিপ আমি আপনাদের দেখাতে পারবো না,
কারণ অ্যালাউ ছিল না, ভিডিও অ্যালাউ ছিল না আর কি, এতটাই পরিমাণে চেকিং, ব্যাগ নিয়ে যেতে দিচ্ছিল না, আর ঘড়ি এইগুলো সব বাদ, ওখানে জমা রেখে তবে আমরা মন্দিরে প্রবেশ করেছি। যতটুকু জায়গা অবধি আমাদের যাওয়ার মানে অনুমতি ছিল যে মোবাইল করা যাবে, ভিডিও করা যাবে, ঠিক ততটাই আমরা ভিডিও করেছি। তারপর কিন্তু আর কোনো ভিডিও তোলা হয়নি। তো অযোধ্যাতে যেটা দর্শন করলাম সেটা হচ্ছে, আমার যেটা ভাবনার বিষয় ছিল সেটা হচ্ছে আমরা রামের বাড়ি দর্শন করব, হ্যাঁ, তো যেখানে বনবাস হয়েছিল সেটা দর্শন করব, এরকম একটা টার্গেট নিয়ে কিন্তু আমি গিয়েছিলাম, কিন্তু সেগুলো কিছুই হয়নি। আসলে কোনো ভক্তই ওগুলো দর্শন করতে পারেন না, কারণ অনেক কষ্টেই রাম মন্দিরটা তৈরি করা হয়েছে, সেটা আপনারা সকলেই অবগত আছেন যে কতটা যুদ্ধ, কতটা স্ট্রাগল করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। তো এটুকুও যে রয়েছে এটাই অনেক, আমরা এসে রামকে দর্শন করতে পেরেছি। তবে কিছু দর্শন হোক বা না হোক, আমরা অযোধ্যার মাটি এবং সরযূ নদী এইগুলো তো দর্শন করতে পেরেছি, এগুলো তো সত্য, এগুলো তো আদি। তো সেই জন্য আমাদের কোনো রকম আক্ষেপ নেই যে দর্শন করতে পারলাম না, এটা কিছু না। মাটি জল এগুলো সবসময় সত্য, আর এগুলো সবসময় আদি। তো ওই মাটিতে, মাটির বুকে একটা গান গাইতে পেরেছি বা প্রণাম করতে পেরেছি, এটাই অনেক। তো এই হচ্ছে কথা। তো লাস্ট অবধি আমাদের ভক্ত যেনারা প্রবেশ করেছিলেন প্রত্যেকেই হারিয়ে ফেলেছেন, আপনজনদের হারিয়ে ফেলেছেন, এবং লাস্টে দেখা হয়েছে মানে এমনই জায়গা, একদিক দিয়ে আমাদের প্রবেশ করিয়েছে, আরেক দিক দিয়ে আমাদের মানে এক্সিট করেছে। তো সেই জন্য খুব মুশকিল ছিল। আচ্ছা, চোদ্দ নম্বর বলছি। ছুটে আছে। এখন আমরা দর্শন করতে নেমেছি সরযূ নদী। বাবা ওই দূরে চলে গেছে, নিচে নেমে গেছে, আমরা তারপর যাচ্ছি। সরযূ নদী হচ্ছে, এখানে রামচন্দ্র চান করেছিলেন, এখানে রামচন্দ্র সময় কাটাতেন, তরণী পার হতেন। তো সেই ঘাট সরযূ নদী, এখানে বহু ভক্ত একবার প্রণাম করার জন্য চলে আসেন। তো আমরাও আসলাম, আর এখানে এসে দেখলাম অনেক গাভী দান হচ্ছে। তো এখানে এসে গাভী দান করা হয়। তো এই যে দেখুন গাভী, আমি গাভী দেখে প্রথমে বুঝতে পারছিলাম না, তারপর বাবাকে জিজ্ঞাসা করলাম, তো বাবা বললেন যে এখানে গাভী দান করা হয়।
তো সেটাই দান করা হচ্ছে। আর বৃন্দাবনে যমুনা নদীতে যেমন আমরা পার হতে পারি, মানে একটু বিহার করতে পারি, তো এখানেও সেই রকম একটা ব্যবস্থা রয়েছে বিহার করার জন্য। যেহেতু যমুনা নদীতে আমরা করেছি, তো সেই জন্য আর করলাম না। সরজু নদীর জায়গাটা সুন্দরই ছিল। তো এখানে সমস্ত ভক্তরা এসে এখানে দীপদান করছেন। তো এখানে দেখুন অনেক দীপদান করছেন। আর একটু একটু সব ছোট ছোট কুটি রয়েছে, ওইগুলোতে সব গাভী দান হচ্ছে। তো সরজু নদী আমরা দর্শন করলাম। আপনারাও দূর থেকে প্রণাম করুন, কারণ এরকম জায়গা সবার ভাগ্যে হয় না, সৌভাগ্য হয় না জায়গায় পৌঁছানো। তারপর সব থেকে বড় কথা হচ্ছে গুরুদেবের সঙ্গে যাওয়াটা, এটা সত্যি ভীষণ আনন্দের, ভীষণ সৌভাগ্যের। তো সেই জন্য আমরা গিয়ে প্রণাম করে নিলাম। তো আপনারা দর্শন করুন। আমরা যেই জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে এই জায়গা, অযোধ্যাতে রয়েছি। যে জায়গায় আমরা রুমটা নিয়েছি সেই জায়গার বাইরের ফ্রন্টটা ঠিক এমনই ছিল। তো বাবাকে আমি বলেছিলাম, এখানে দেখুন সব সূর্যের মতো লাইট দেওয়া রয়েছে, পুরো সূর্যের আকারে লাইট দেওয়াগুলো ছিল। তো সেই জন্য আমি বাবাকে প্রশ্ন করেছিলাম যে বাবা, লাইটগুলো কি সুন্দর, দেখো আনকমন একটা লাইট। তখন বাবা বলেছিলেন আসলে তা না, এখানে এমনটি করা হয়েছে, সেটা হচ্ছে এখানে দেখুন সূর্যের লোগোর মতো সব আঁকা রয়েছে। তার ব্যাপার হচ্ছে কাহিনীটা এই রকমই রয়েছে যে রামচন্দ্র সূর্য বংশের, বিশাল বড় বংশ, সেটা হচ্ছে সূর্য বংশ। তো রামচন্দ্র যেহেতু সূর্য বংশের, তো সেই জন্য সূর্যবংশীয় মানে সূর্যের আকারে সব লাইট দেওয়া রয়েছে, যাতে করে আমরা উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি আমরা অযোধ্যাতে রামের দেশে চলে এসেছি। তো সেই জন্যই এই সূর্যের আকারে সব জায়গাগুলো তৈরি করা। আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন অযোধ্যা, আমি এভাবে রূপ আমি দেখলাম যেটা, সেটা হচ্ছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলো। আর যত প্রবেশ করব রাম অযোধ্যার দিকে, মানে ভেতরে যত প্রবেশ করব তত দেখব যে রামের বিভিন্ন লীলা, মানে সব ছবি তৈরি করা রয়েছে। ভীষণ ভালো লাগছে এই জায়গাটা দেখেই আপনারা বুঝতে পারছেন গেটটা কত সুন্দর। এই জায়গাতে আমরা ছিলাম। তো যখন আমি পরে আপনাদের এই কথাগুলো বলছি, আমার জায়গাগুলো দেখে সেই অনুভব হচ্ছে যখন আমরা ওই জায়গাতে ছিলাম, কত কীর্তন হয়েছে, কত হরিকথা হয়েছে। যে হরিকথার মধ্যে ছিল রাম লক্ষ্মণ কৈকেয়ী, আর এইগুলোর মানে এইসব সব লীলার কথা বাবা বলছিলেন। আমরা অযোধ্যাতে বসে বসে রামকথা শুনছিলাম। কত সৌভাগ্যের, তাই না? অনেকে এমন ট্যুরিস্ট আসে যেনারা শুধু আসেন মাত্র, এসে খাওয়া দাওয়া হয়, ঘোরা হয়, তারপর চলে যাওয়া হয়। কিন্তু আমাদের ট্যুরিস্টটা সম্পূর্ণ আলাদা। আমাদের ঘোরা তো থাকেই, দর্শন তো থাকেই, তারপর সেই দর্শন আসলে কাকে দর্শন করলাম, কেনই বা দর্শন করলাম, এই কথাগুলো আমরা গুরুদেবের কাছ থেকে ক্লিয়ারলি জানতে পারি এবং সেই লীলা কথাগুলো আমরা শুনতে পারি।
যেই জায়গায় যেই লীলা হয়েছে সেই জায়গায় বসে সেই লীলা শ্রবণ করা ভীষণ সৌভাগ্যের। আপনাদেরকে লাইটের কথাটা আমি বলেছিলাম না, আপনারাও দেখে বুঝতে পারছেন পুরো সূর্যের মতো লাইটগুলো।